হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমি মোটামুটি আছি, ম্যাগি ভালো আছে, আর ওয়েদারও আজকে ভীষণই ভালো, পুরোপুরি সানি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 8:40। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি আজকে 6:45, জানো। 5টায় উঠেছিলাম, উঠে তারপরে মনে হলো 5টার সময় উঠবো, কি আর করব একা একা, তার থেকে একটু শুই। সেই যে শুয়েছি, তারপর যখন চোখ চেয়েছি তখন জানো ঘড়িতে দেখি 6:45। মানে উঠে তাড়াতাড়ি কোনো মতে ফ্রেশ হয়েছি, বিছনা করেছি, এইসব খোলাখুলি যা যা আমার কাজ আছে সেই সব করে, মানে চাও খাইনি, বাপি এসে গেছে তখন, ওর টাইমে এসে গেছে। তো তারপরে আজকে হাঁটাও হয়নি, কেননা বাপি আজকে প্রায় মিনিট 15-র মধ্যেই ম্যাগিকে দিয়ে গেছে। ওর দাদু মারা গেছিলেন, সেই বলেছিলাম দেবু সেই দেশে গেছিল, যাই হোক। তো সেই দাদুর আজকে কাজ, তো যে কারণে ওরা সেই দেশে যাবে, তাই তাড়াতাড়ি ম্যাগিকে দিয়ে গেল। তো চাটা খেয়েছি, খেয়ে এখন অবধি রান্নাঘরে যাইনি, এই তোমাদেরকে নিয়েই রান্নাঘরে যাব। এবার আমার শরীর কেমন আছে? মোটামুটি আছে, জানো তো, মানে খুব যে একেবারে বিরাট ভালো আছে তাও না, আবার কিছু যে খারাপ আছে তাও না, কিন্তু মানে কি জানি, মানে একদম 100%ও যেন ঠিক লাগছে না, আবার যে খারাপ সেটাও লাগছে না, মানে মাঝামাঝি আর কি। তো এইভাবে চালাচ্ছি। মাথার মধ্যে কোনো চিন্তা বা ভয় বা অ্যাংজাইটি এইসবগুলো মানে যতটা পাচ্ছি দূরে রাখছি, কেননা এইসব থেকেই না শরীরটা আরো খারাপ লাগে। আর তোমরা প্রচুর প্রচুর কমেন্ট দিয়েছো, সবাই বলেছো যে পুঁই শাক থেকে হয়েছে। জানি না, সেটা পুঁই শাক তো নতুন খাচ্ছি না, তবে হ্যাঁ, তোমাদের সব্বার কথা শুনে আমি এই বর্ষাকালে এখন বেশ অনেক দিন আমি আর বাড়িতে পুঁই শাক আনবো না, এইটুকু আমি তোমাদেরকে কথা দিচ্ছি। আর আমি পুঁই শাক আনবো না, মাছের মাথা দিয়ে ওই কুমড়ো টুমড়ো দিয়ে করব, কিন্তু পুঁই শাকটা আমি এখন আর খাবো না। আর তবে একটাই কথা, কালকে আমার এখানে যে বান্ধবী থাকে শেলি, ও এসেছিল কালকে আমার বাড়িতে। মানে ও কালকে আমার ভিডিওর ওই টাইটেল দেখেই ফোন করেছে যে কি হলো তোমার, এরকম শরীর খারাপ, আমি একেবারে পাশেই থাকি, জানি না কিছু। তো ওদেরকে আসলে কি বলতো, ওরা ভীষণ ব্যস্ত, অফিসে দুজনেই যায়, তো ওই জন্যে আমি না, মানে আননেসেসারি কারুকে বেশি বদার করতে ভালো লাগে না, যে একেবারে মানে যতটা পাচ্ছি নিজে সামাল দিই নিজেকে, একেবারে না পারলে তখন অবশ্যই আমাকে বলতে হবে, কিন্তু ওই আর কি যতটা নিজে করে নেওয়া যায়। আর তারপরে তো আমি সামলেও উঠেছিলাম, তাই জন্য ওকে আর সেরকম কিছু বলিনি। তো ও আমার ভিডিও দেখেই কল করেছে যে কি ব্যাপার, কি হয়েছে। তো যাই হোক, কালকে ও সন্ধেবেলা এসেছিল, কালকে ও অফিস যায়নি, বাড়িতে ছিল। তো 6টা নাগাদ এসেছিল, আমি আর ভিডিও করিনি, কাল আমার ভিডিওর ছুটি ছিল, তো যে কারণে আমি আর ভিডিও করিনি। বাই দ্য ওয়ে, ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই যে, পরে আবার ভালো করে দেখাবো। হ্যাঁ, তো এসছিল ওই জন্যে কালকে, তো অনেক কথা টথা হচ্ছিল, হচ্ছিল। তো ও বলছিল একটু শরীর খারাপ হলেই আমাদের কল করবে, আমরা চলে আসবো, এইসব বলছিল, যতটা নিজে নিজে সামাল দেওয়া যায় আর কি। তো ও বলছিল যে, মানে ও সকালে ফোনেই বলেছে যে এখানকার যে আরও ওয়াটারটা না, সেটা নাকি এখন খুব একটা ভালো হচ্ছে না। ওর এবং ওর ছোট ছেলে এখানে থাকে, বড় ছেলে তো স্টেটসে থাকে তোমরা জানোই, তার মানে একজন গার্লফ্রেন্ড চাইনিজ, সব তোমাদের ভিডিওয়ে দেখিয়েছি। তো প্রায় বছর 2-এর মধ্যে ওদের বিয়েও হবে। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো ও বলল ওরও না, এবং ওর ছেলেরও ভীষণ এরকম পেটের ব্যাপার হয়েছিল, গা মাথা গুলিয়েছে, শরীর আনচান করেছে ওই জল খেয়ে। তারপরে ও অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিয়েছে। এবার অ্যাকোয়াগার্ডের আমি যা ওর ফিরিস্তি শুনলাম, প্রায় 16,000 টাকার মতো অ্যাকোয়াগার্ড, মানে অলমোস্ট আমারই এই মেশিনের, ওয়াশিং মেশিনের মতো। তো অ্যাকোয়াগার্ড আমার লাগানোর কোনো প্ল্যান নেই। তো ও বলল যে তুমি একা আছো, জল ফুটিয়ে নাও, জল ফুটিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখো, সেটাই খাও। তো সেটাই আমি হয়তো করব এইবার, জল ফুটিয়ে রাখবো, মানে রাত্রিরে আমি জলটা ফুটিয়ে যদি রেখে দিই, সারা রাত্রিরে ঠান্ডা হয়ে যাবে, সকালবেলা তো আমি এমনিই জল ভরি, সেটাই ভরে নেবো, এইটাই ভাবছি, দেখা যাক। তবে আমার মানে ডায়রিয়া হয়ে গেছে কি সেটা কিন্তু একেবারেই নয়,
তবে ও বলল যে আমাদেরও খুব গা গুলিয়েছে, শরীর আনচান করেছে, খুবই খারাপ গেছে একটা সময়। আমি অবশ্য এসব কিছু ওর জানতাম না, ও আমাকে বলেনি, আর আমাকে ও কি বলে আর কি সাহায্য পাবে। তো যাই হোক, আমি এখন মোটামুটি আছি, ঠিকঠাকই বলতে পারি, চালাচ্ছি আর কি। তো যাই হোক, আজকে ওয়েদার খুবই ভালো, পুরোপুরি সানি। এই দেখো একেবারে ঝলমলে রোদ। আর আজকের রান্না বান্না আমি পাতলা করে মাছের ঝোল করব, আর ভাত, আর কিচ্ছু না। মাছও কমে এসেছে। তো বাচ্চুদা আজকে তো জয়েন করেছেন নিশ্চয়ই, কেননা ওনার শনিবারে জয়েন করার কথা, আর আজকে সেই শনিবার, নিশ্চয়ই উনি জয়েন করেছেন। ওনাকে কলও করব, ম্যাগির মাংসও ফুরিয়ে এসছে। তো ওই মাছের ঝোল ভাত করব, আর কিছু করব না। উচ্ছেটা সেদ্ধ করতে দিলে হতো, কিন্তু সকালবেলা উচ্ছেটা সেদ্ধ করতে ভুলেও গেছি। আর প্রেস্টিজের কুকারটা আমি কালকে উদ্বোধন করেছি, কেননা হকিংসের যে কুকারের গ্যাসকেটটা আবার খারাপ হয়ে গেছে। সেটা এখন হু হু করে হাওয়া বেরিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তাই জন্য আমি প্রেস্টিজ আরম্ভ করেছি। ওই ছোট্ট কুকারে ম্যাগির মাংস হচ্ছে, কালকে দুবেলাই ওতে করেছি, আর আজকেও থেকেও তাই করব। এই প্রথম আমার বাড়িতে প্রেস্টিজের কোনো বাসনে রান্না শুরু হলো। যাই হোক, চলো, আমি একটা গ্যাসকেট হকিংসের অর্ডার করেছি অ্যামাজনে, সেটা আসবে বোধহয় সোম-মঙ্গলবার আসবে। তারপরে আর একটা কুকার, মানে আমার যেটা হকিংসে ইউজ করি সেটা মানে ইউজেবল হবে আর কি। তো ততক্ষণে আমি ওই আবার একটা কুকারেই চালাই, ওই প্রেস্টিজটা। যাই হোক, এখানে আবার সব দড়ি দাঁড়া কি বাঁধছে, কে জানে কি হবে না হবে, দেখাচ্ছি তোমাদের। ও না, স্টল দেওয়াই হবে। ও বাবা, আমি মনে করেছি মেরামতির কাজ। দেখো, এ তো স্টল দেবে, দেখেছো? এই যে সব জিনিসপত্র এনেছে, চেয়ার এনেছে, এই যে এখানটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এ স্টল দেবে। কিসের স্টল দেবে কে জানে, আমাদের এখানে এসব হতেই থাকে। আর এমনি দেখো, পুরো রৌদ্রোজ্জ্বল দিন, রোদে রোদ একদম। আকাশও বেশ ভালোই আছে, এখনো অবধি ভালো আছে, পরে কি হবে আমি জানি না। দেখেছো, আজকে এই জানলা থেকেই তোমাদের দেখালাম সব। যত পুজো এগিয়ে আসবে না, তত আমাদের এখানে এইসব স্টল দেওয়া হিড়িক বাড়ে। এই গাড়ির স্টল, তারপর বেড কাভারের স্টল, আরো কি কি সব স্টল দেয়। তো এইসব হয় বেকার যত। এই যে রান্নাঘরে প্রবেশ করলাম এতক্ষণে, আমার পায়রা সন্তানরা পাগল হয়ে গেছে। এই দেখো, ছোটাছুটি করছে। কিছুই হয়নি এখনো অবধি, এই তো সবে এন্ট্রি নিলাম, গ্যাস ফ্যাস সব খালি। চলো এবার একটু ওদেরকে খেতে দিই, আমিও একটু কাজকর্ম করি, মানে এগোই আর কি কিছুটা, তারপরে আবার আসছি। মোটামুটি কিছুটা এগোলাম। আর এই দেখো, আমার প্রেস্টিজের কুকার চালু করেছি, ভাত বসিয়েছি, আর এখানে ডিম হচ্ছে, ডিম সেদ্ধ। তো আর মাছের ঝোল করব, তারও ব্যবস্থা করে ফেলেছি। এই যে সবজি আর একটা মাছ আছে। পুরো চান করে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে কি বলবো, প্রচন্ড গরম। মানে বাইরে রোদ তো আরো গরম, অবশ্য বৃষ্টি হলেও যে গরম হয় না তা না, মানে একটা কিরকম গুমোট গরম। পুরো চান করে যাচ্ছি, ঝোলটা বসিয়ে চলে যেতে পারলে বাঁচি আমি। যাই হোক, চলো এই ডিমটাকে নামাবো, নাবিয়ে ওইখানে কড়া বসাবো। চলছে ভালোই, ওখানে ভাতও ফুটছে, তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই যে জানলার তলায়, তোমাদের ভালো করে দেখানো হয়নি। এই দেখো কি গরম হচ্ছে না, পুরো চান করে যাচ্ছি। আজকে ইচ্ছে আছে ম্যাগিকে চান করানোর, এত গরম তো ওরও হয় বলো, আর তারপরে না চান করালে না মুশকিল। দেখি আজকে একবার চানটা ওকে করিয়ে দিই। আর রোদ দূর থাকলে আরো বেশি চান করাই। এমনিও এমন না যে আমার বাড়িতে রোদ না থাকলেও মানে বিরাট অসুবিধে, কেননা ভেতরে তো আর রোদ গরম আসে না, কিন্তু তাও কি না একটা মানে শুকনো শুকনো ভাব থাকে। সেটার জন্যই আমি চেষ্টা করি রোদ দূর হলে ওকে চান করাতে। আজকে একেবারে মানে কাঠফাটা রোদ জানো, কালকে বেশ ঝড় বৃষ্টি হলো, বেলার দিকে কি ঝড় উঠেছিল, আজকে দেখো কি অবস্থা। কি রোদ, একেবারে কাঠফাটা রোদ যাকে বলে সেরম।
আর এর নাচানাচির আর শেষ নেই জানো, কতবার দিচ্ছি তার নেই ঠিক। মারামারি করে সেগুলো সব রাস্তায় মাটিতে ফেলে দিচ্ছে, দিয়ে আর নাচানাচি করছে। বলো, এই যে এ আবার এখানে এসে শুলো। মাছটা তুলে নিয়েছি, কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি, দেখো ওইটুকু তেলই বেঁচেছে, ওইটাতেই সবজি দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস একেবারে পাতলা করে ঝোল করবো। সেদিনে একটা নিউজ দেখলাম, তাতে বলছে যে এই বর্ষাকালে না মানে কয়েকটা সবজিতে টেপওয়ার্ম থাকে, যেরকম পটলের বীজে থাকে, মানে বীজের মধ্যে এই পটলের যে সিডগুলো থাকে তার মধ্যে, সেই পটলের সিডগুলো ফেলে দিয়ে রান্না করতে বলছে। তো বাঁধাকপিতে থাকে, ফুলকপিতে থাকে, এইসব বলছিল। তাই জন্যে আমি এমনিও পটলের বলি না, তরকারি করলে বীজটা আমার ভালো লাগে না, তো সব ফেলে দিয়েছি। আর ওই টেপওয়ার্ম বলছে যে পুরো মানে ব্রেনেতে চলে যায় জানো মানুষের, এবং ব্রেন এফেক্ট করে ওই টেপওয়ার্ম। ওরা চট করে মরেও না, অনেক সময় বলে যে রান্না করার পরেও ওরা মরে না। সব জিনিস নিয়ে যদি এরম হয় তাহলে আর মানুষ পারবে কি করে? ব্রেকফাস্ট খেতে বসে গেলাম, এখন বাজে 9:25। চুলটাকে বাঁধলাম জানো, এত গরম হচ্ছে না, পুরো চান করে যাচ্ছি। এইবারে পুজোয় গুড্ডি এলে আমি চুলের ব্যবস্থা করবই, এটা আমার প্ল্যানিংয়েই আছে জানো তো, মানে স্ট্রেটনিংও করাবো আর কাটিংও করব। এত বড় চুল হয়ে গেছে না আমার, মানে বিরক্ত লাগছে এখন, এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। কি স্টাইলে কাটি না কাটি সেটা এখনো ডিসাইড করিনি, বাট মানে বেশ ভালো করে ছোট করে ফেলার ইচ্ছে আছে আমার। আর স্ট্রেটনিং করলে না কি হয়েছে, মানে অনেক হালকা লাগে মাথাটা জানো তো, যারা তোমরা স্ট্রেটনিং করেছো তারা জানো খুব হালকা লাগে, মানে আর না হলে না, বিশেষ করে আমাদের যাতে মানে ফ্রিজি হেয়ার না, মানে এরকম মতো হয়ে থাকে, ওতে আরো গরম হয়, আরো মানে একটা বোঝের মতো। মাছের ঝোলটা হচ্ছে, কুকারের গ্যাসও অফ করে দিয়েছি। আর তোমরা কিন্তু এখন অবধি কেউ পুজোর কোনো অর্ডার দাওনি, আমি কোনো চাপ তোমাদের দিচ্ছি না, বাট রিকোয়েস্ট করছি যে পুজোর অর্ডার কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কালকে অবশ্য একজন আমাকে অর্ডারের কথা বলেছে, সুদক্ষিণা, তো ও অর্ডারের কথা বলেছে, ও দেবে বলেছে। তো তোমরা বাকিরাও কিন্তু আমাকে অর্ডার দিতে পারো। এখন মানে হালকা থাকলে না করতেও সুবিধে লাগে, এবং যত টাইম পাবো তত কাজটাও কিন্তু খুব ভালো হয়। আর লাস্ট মোমেন্টে অনেক কাজ এসে গেলে তখন হয় কি একটু চাপ হয়ে যায়। আবারও বলছি, প্রত্যেকটা কাজ আমি খুব নিখুঁতভাবেই করার চেষ্টা করি, খুব ভালোভাবে করার চেষ্টা করি, মানে আমি আমার বেস্টটা দিই প্রত্যেকটা কাজে। কিন্তু তাও যখন মাথায় থাকে না যে এতগুলো এখনো অবধি হয়নি, তখন তো একটু চাপ সৃষ্টি হয়। তাই জন্যে একটু বিফোর হ্যান্ড যদি তোমরা দিয়ে দাও, তাহলে কি এখন হাতে তার টাইম নিয়ে আমি তোমাদেরগুলো করে দিতে পারি। যারা নতুন আছো তারা অবশ্যই আমার শর্টসগুলো দেখবে, শর্টসে আমার সমস্ত কাজ দেওয়া আছে, তাহলে তোমাদেরও একটা আইডিয়া হবে যে আমি কি টাইপের কাজ করি। আমি ফ্যাব্রিকের কাজ করি, তোমাদের অনেকবার বলেওছি। যারা নতুন নতুন জয়েন করছো তাদের জন্য বলছি, আমি যে কোনো কটন বা কটন লিনেন এইসবের ওপরে আমি ফ্যাব্রিকের কাজ করি। কুর্তি, ছেলেদের পাঞ্জাবি বা টেবিল ক্লথ, কুশন কভার, শাড়ি, ব্লাউজ, তো অনেক কিছুর ওপরই আমি কাজ করি।
আর এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে, তাইতে তোমরা আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারো। কালকে আমি ভিডিওতে যে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছিলাম, একজন আমাকে খুব বাজে করে লিখেছিল শাওয়ার ভিডিও চায়, সেটা নিয়ে খুব অল্পজনই দেখলাম কোনো কমেন্ট করেছো। তবে সব থেকে আমার যে মানে ভালো লাগলো একটা কমেন্ট, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে কৌশিক আমাদেরই পরিবারের একজন, উনি ভীষণ ভালো করে একটা কমেন্ট দিয়েছেন। তো থ্যাংক ইউ কৌশিক, আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা কমেন্ট দেওয়ার জন্যে এবং এভাবে রিয়্যাক্ট করার জন্যে। সত্যি উনি যেরকম মানে শতরূপ মুখার্জি যেভাবে লিখেছে যে পাবলিক ডিমান্ড, এটাতে তো প্রত্যেকটি মানে পুরুষ ভিউয়ার যারা আছেন আমাদের পরিবারে, তাদেরকে তো অসম্মান করা হলো, তাই না? এবং সেই পয়েন্টটা একমাত্র কৌশিকই দেখলাম তুলে ধরেছে যে সত্যি মানে এটা তো খুবই জঘন্য একটা কথা যে পাবলিক ডিমান্ড, তার মানে কি যারাই মেল ভিউয়ার আছে তাদেরই নামে সেম মানে তাদেরকেও সেম ক্যাটেগরিতে ফেলছে, এটা তো হয় না। তো অনেক মেল ভিউয়ার আমার পরিবারে আছে, কই তারা তো এরকমভাবে জঘন্যতম কথা লেখে না। তো কৌশিককে অনেক অনেক ধন্যবাদ, আপনি এই জিনিসটাকে হাইলাইট করেছেন এবং কমেন্ট বক্সে তুলে ধরেছেন আপনার বক্তৃতা। না হলে আমরা সত্যি আপনার মনের কথাটা জানতে পারতাম না, কমেন্ট বক্সের মাধ্যমে জানতে পারলাম। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এবং আপনার কমেন্টটা যদি শতরূপ মুখার্জি দেখে, তাহলে যদি সে অন্তত একটুও বুঝতে পারে যে এরকম কমেন্ট ভবিষ্যতে, আমার পরিবারে তো তার ব্লক হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর যেন কোনো ব্লগে গিয়ে এরকম মানে কুৎসিত কমেন্ট যেন না করে। কলি চক্রবর্তী বলে আরেকজন কালকে আমাকে কমেন্ট করেছে যে তুমি একা থাকো, তার থেকে বরং তুমি মানে তারপরের ওয়ার্ডটা আমি প্রথম চোটেই পড়ে আমার মনে হয়েছে যে সে লিখেছে মায়ের কাছে চলে যাও। তো সেটা আমি যে একটা মানে হঠাৎ করে একটা ধাক্কা লাগলো যে আমাকে মায়ের কাছে চলে যেতে বলছে, কিন্তু মায়ের সঠিক ঠিকানা তো আমি জানি না। অবশ্যই জানলে আমি চলে যাওয়ার চেষ্টা করতাম, মাকে গিয়ে জড়িয়ে ধরতাম, কিন্তু সেই ঠিকানাটা তো আমার জানা নেই। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে হয়তো মেয়ের কাছে চলে যাও বলছে, মানে বলতে চাইছে নাকি হয়তো স্পেলিংটা টাইপ এরার হয়ে গেছে, বুঝতে পারলাম না ও কি মিন করেছে। যদি মায়ের কাছে হয়, হয়তো সে নতুন, সে জানে না যে আমার মা এমন কোন অজানা ঠিকানায় চলে গেছে যাকে আমি কোনোদিন আর খুঁজে পাবো না। আর যদি আমার জানা ঠিকানায় মা যেত, সে পৃথিবীর যেখানেই হোক, আমি নিশ্চয়ই সেখানে চলে যেতাম। আর যদি মেয়ের কাছে হয় তাহলে দেখা যাক, সেটা এখন তো কিছুই মানে কালকে কি হবে সে তো জানি না, তো সেটা টাইম বলে দেবে, ভবিষ্যৎ বলে দেবে সব কিছুই, সেটা নিয়ে আমি এখন কিছুই বলতে পারি না, দেখা যাক। তো আমার হঠাৎ করে স্পেলিংটা দেখেই কিন্তু লাগলো যে মায়ের কাছে চলে যাও। তো তোমরাও কিন্তু কমেন্ট বক্সে চেক করতে পারো, আমিও এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, কলি চক্রবর্তী লিখেছে। আসলে অন্য কোনো কথা হলে না আমি এটা অতটা আমি গুরুত্ব দিতাম না, কিন্তু হঠাৎ ওয়ার্ডটা পড়েই মানে বুকটা ছাত করে উঠেছে যে MA লিখেছে, মানে মা এর কাছে চলে যাও। তখনই মানে আমি হঠাৎ করে যেন একটা কিরম ধাক্কা খেলাম জানো তো। তারপরে নিজেকে বোঝালাম যে হয়তো ও মেয়ের কাছে বলতে চাইছে নাকি, বুঝতে পারলাম না। মানে ফিউ সেকেন্ডস আমার মানে মনে হয়েছে যে আমাকে আমার মায়ের কাছে চলে যেতে বললো, কিন্তু কিভাবে খুঁজে পাবো সেই ঠিকানাটা। যাই হোক, আবার অন্ধকার হয়ে আসছে জানো, এই কীর্তি রোজ হচ্ছে, সকালবেলা একটুখানি রোদ দেয়, তারপরেই আবার বৃষ্টি। চলো আমি এবার না খেয়ে নি, ঝোলের গ্যাসটাকে বন্ধ করে আসি, জলটা শুকিয়ে গেলে না চটবড়ে হয়ে যাবে। ম্যাগিকে চান করাতে ঢুকিয়েছি, ঠান্ডা গরম জল নেওয়া।
এই যে সাবান নাকানো হয়ে গেছে, এই দেখ এই অবস্থা। এখন লেজের অবস্থা দেখেছো, ভিজে কাগের মতো অবস্থা। চলো এবার ধোয়ানোর পালা। এই দেখো মহিলার চান হয়ে গেছে। গায়ে জল ঢালার সময় আর ক্যামেরা ধরতে পারিনি, কেননা এত জল ছিটকোয় না, আমার ক্যামেরাটা বিগড়ে গেলেই গেল। এবার নিয়ে বেরিয়ে এবার গা মোছাবো। এই যে ঝাড়ে না ভীষণ জল ছিটকোয়। এই দেখো এর গাটা মুছিয়ে দিয়েছি, চাদরটাও তুলে নিয়েছি, কেননা পুরো ভিজে গেছে। এ এখন এই সব করছে শয়তানি। দেখেছো, এই নাবো, নাব, নেমে পড়ো বাবু, নেমে পড়ো। যতটা পেরেছি সব দুখানা টাওয়েল দিয়ে মুছিয়ে দিয়েছি। চলো নাবো, নাবো, এখন এখানে বসতে হবে না, আমার এই গদিটা আরো ভিজে যাচ্ছে। চলো নাবো বাবু, নাবো। আমি চান করতে চলে যাচ্ছি, আমি পুরো ভিজে গেছি। চলো। হ্যাঁ দুষ্টুমিটা করে দেখেছো। চলো আমি চান করতে চলে যাই। দেখো নেবেছে এখন। চলো চলো, এটাকে শুকোতে দিতে হবে, এটা ভিজে গেছে পুরো জলে জল, জানো। একবার পাটা স্লিপ করে গেলে বাস হয়ে গেল। এখানে মপ নিয়ে এসেছি, ওই পাখা চালানো আছে, এই পুরো বাড়ি এখন মপ করব। চলো আমি পরে আসছি আবার চান টান করে। 11টা বাজতে 15 মতো এইমাত্র আমিও চান করলাম। ম্যাগিকে চান করে আমার যে কি অবস্থা হয় না, মানে 80% কি আমি মানে 90%ই পুরো ভিজে যাই, জানো। মুখ চোখ দিয়ে জল পড়ে, এত মানে আমাকে ভেজায়ও। ওই যে গা ঝাড়ে না, তাতে মানে আমি একদম শেষ। উফ, যাই হোক। আর আমাদের এখানে পুরো স্টল তৈরি হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। দিয়ে ম্যাগির মানে ভাত মাখতে যাব। মহিলা বাইরে চলে গেছে, এতক্ষণ এখানে বসেছিল, তারপর চলে গেছে। উফ বাপরে বাপ, চান করে এখন একদম ফ্রেশ হলাম, জানো। উফ, যাকে একটা বড় কাজ হলো যে ওর চানটা হয়ে গেল। এখনো বৃষ্টি বাদলা পড়ছে না, এখনো ধরা আছে আকাশটা। দেখো বাইরের আমাদের এখানে কি হচ্ছে। এই দেখো কোনো গাড়ির সেল হবে, জানো তো, এইসব স্টল করেছে। একবার মুষলধারে বৃষ্টি এলে না, যদিও মাথায় একটুখানি শেড দিয়েছে, কিন্তু যে রেটে বৃষ্টি হয় সেই রেটে এলে কি যে হবে। চলো। উফ বাপরে বাপ। এই দেখো আমার মেয়ে চান টান করে ফ্যানের হাওয়ায় বসে নিজের গা শুকোচ্ছে। জানে মাম্মামের এখানে তো আর কোনো রোদ আসে না, ফ্যান ছাড়া আর কোনো উপায় নেই। এই দেখ, এই যে ফ্যান চলছে, আর এই মহিলা ম্যাগির ভাতটা মাখি এখন। আর এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার আর একটা ভিডিওতে। আশা করি শরীরও আমার ভালো থাকবে। আর তোমরা মানে সবাই এত কনসার্ন দেখিয়েছো যে আমি কেমন আছি এটা জানার জন্যে, সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা। যে এতগুলো মানুষও আমার জন্যে ভাবে বা আমার জন্যে কনসার্ন বা কেয়ার করে, এটা জেনেও অনেকটা মনের জোর পাই। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো এবং একটু একটু কেয়ার করো আর কি, কিছুই নয়। এই ক্যামেরার ওপাশ থেকেই যদি একটু কেয়ার করো, একটু ভালোবাসা দাও। আমি না ভালোবাসার কাঙাল, জানো তো। একটু ভালোবাসা পেলেই না আমি অনেকটা দিতে রাজি আছি। তো যাই হোক, চলো খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।